সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। আজকের আলোচনার বিষয় জাতিসংঘে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যাত্রা এবং সেখানে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 57 সদস্যের মোটামুটি বড়সড় একটা প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন 24শে সেপ্টেম্বর। এ খবর আপনারা সবাই জানেন। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘে বাংলাদেশের সদস্যতা প্রাপ্তির এটা 50তম বর্ষ। সেই হিসেবে এটা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বর্ষ। ডক্টর ইউনূসের সফরসূচি বেশ বড়সড়। 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি ভাষণ দেবেন। তারপর সেই রাতে বিশেষ বিমান নয়, সাধারণ বাণিজ্যিক বিমান ধরে দেশে ফিরবেন। তার এই বাণিজ্যিক বিমান ধরে দেশে ফেরা নিয়ে নানা রকম গুজব রটেছিল দেশে বিদেশে। এমন কথাও রটেছিল সেনাবাহিনী ডক্টর ইউনূসকে হটিয়ে ক্ষমতা পুরোপুরি দখল করতে চাইছে, আর সেজন্য কাতার এয়ারলাইন্সের একটি বিমান ধরে ইউনূস সাহেব গোপনে দেশ ছেড়েছেন। এমন জল্পনার একাধিক কারণ ছিল। প্রথমত, সাধারণ কমার্শিয়াল ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়া। দ্বিতীয়ত, চুপচাপ রওনা হওয়া। কারণ সাধারণ নিয়ম অনুযায়ী সরকারের প্রধানরা যখন বিদেশ যাত্রা করেন তখন তার একটা প্রোটোকল থাকে। বিমানবন্দরে তাকে বিদায় জানাবার আগে কিছু অনুষ্ঠান পালন করা হয়। সেখানে উপস্থিত থাকেন দেশের তার মন্ত্রিসভা হোক, তার উপদেষ্টা পরিষদ হোক, সেখানকার যারা থাকেন তারা অনেকেই থাকেন যারা জ্যেষ্ঠ, এবং এছাড়াও থাকেন সাধারণত সেনাবাহিনীর লোকজনও থাকেন। এক্ষেত্রে এসব কিছুই ছিল না, অনেকটা সাধারণ যাত্রীর মতো গেছেন তিনি। ব্যাপারটা যে দেশে বিদেশে অনেকের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে, অনেকের ভুরু যে কুঁচকে গিয়েছে সেটা সম্ভবত সেনাকর্তারাও বুঝেছেন। আর বুঝেছেন বলেই সেনাপ্রধান তড়িঘড়ি বিবৃতি জারি করে জানিয়েছেন ইউনূস সরকারকে সেনা নিঃশর্ত সমর্থন দেবে। হঠাৎ একথা কেন বললেন? কেন বলতে হলো বাংলাদেশের সেনাকে? তাও যখন প্রধান উপদেষ্টা বিদেশ সফরে আছেন ঠিক তখন। ফলত সেনা তরফ থেকে নিঃশর্ত সমর্থন জারির কথা জল্পনাটা থামাবার বদলে জল্পনা বাড়িয়ে দিয়েছে। তবে আমার মনে হয় এত তাড়াতাড়ি ইউনূস সরকারকে সরাবার চিন্তা আমেরিকা করবে না। আর আমেরিকা না চাইলে এত তাড়াতাড়ি সেনাও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না তাকে রাখা হবে না রাখা হবে না সেই বিষয়টি নিয়ে। তবে এই সম্ভাবনার পেছনে যেমন যুক্তি আছে, তেমন এই কথাটাও সত্যি যে বাংলাদেশ সেনা অন্য দেশের সেনার মতো, এমনকি পাকিস্তানের সেনার মতো জোটবদ্ধ নয়, অর্থাৎ একজোট নয়। এর ভেতরে নানান গোষ্ঠী, নানান ফ্যাকশন, পাকিস্তানপন্থী, চীনপন্থী, ভারতপন্থী, বাংলাদেশপন্থী ইত্যাদি। পাকিস্তানপন্থীরা আপাতত সংখ্যায় বেশি শক্তিশালী। তারা আমেরিকার সাথে জোট বেঁধে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আর সেনার মধ্যে যে ভারতপন্থী অংশ বা তাদের সঙ্গে যে বাংলাদেশপন্থী অংশ আছে, তারা সেনাপ্রধান ওয়াকার উস জামানের অজান্তে শেখ হাসিনাকে অনেক ঝুঁকি নিয়ে ভারতে পাঠিয়েছে। এই নিয়ে আমি যে ভিডিওটি করেছি কয়েকদিন আগে, শেখ হাসিনার বাংলাদেশ ছাড়া অত্যন্ত বিপদসংকুল ছিল এই বিষয়টি নিয়ে,
সেটা আর একবার আপনারা দেখতে পারেন, তাহলে বুঝবেন আমার কথার সত্যতা। আর তারপরে যদি কথাটা বিশ্বাসযোগ্য না মনে হয়, তাহলে মনে করে দেখুন হাসিনার দেশ ছাড়া বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উক্তি। তিনি বলেছিলেন এই বিষয়ে তিনি কিছুই জানতেন না। হাসিনা দেশ ছেড়েছেন এটা একটা মিটিংয়ে বসে তিনি নাকি প্রথম জানতে পারেন। সুতরাং সেনার মধ্যে কিছু একটা যা চলছে এটা ধরেই নেওয়া যায়। আর এই কিছু একটা চলছে বলে নানান জল্পনাও তৈরি হচ্ছে। এই জল্পনার আর একটা ছিল ইউনূস সাহেব জাতিসংঘের বৈঠকে যোগ দিতে পারবেন কি না সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবৈধ ও অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখল করে মিস্টার ইউনূস জাতিসংঘে শেষ পর্যন্ত যোগ দিতে পারবেন কি না সেটা নিয়ে এ বিষয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনার কথা আমি এর আগে বলেছি বটে। তবে সেই সঙ্গে এটাও বলেছিলাম যে এটা নিয়ে বড় কোনো অসুবিধে হওয়ার কথা নয়, কারণ এটা দেখার দায়িত্ব জাতিসংঘের নয়। আর আমেরিকা আছে এখনো ইউনূসের সঙ্গে, আর আমেরিকা চাইলে সেটাই, যেটা চাইবে আমেরিকা সেটাই হবে জাতিসংঘে। তবে বড় কোনো অসুবিধে না হলেও নিউ ইয়র্কে ইউনূস সাহেবের জোরদার বিরোধিতা হয়েছে এবং যত দিন যাবে এই বিরোধিতা তত বাড়বে। আমেরিকাও দূরত্ব বাড়াবে তার সঙ্গে, কারণ সেন্ট মার্টিন দ্বীপের অধিকার আমেরিকাকে দেওয়ার ক্ষমতা ইউনূস সাহেবের নেই। এই পরিস্থিতিতে ইউনূস সাহেবের জাতিসংঘে গিয়ে কি প্রাপ্তি বা অপ্রাপ্তি হতে পারে সেই আলোচনাটায় এবার আসি। মঙ্গলবার অধ্যাপক ইউনূস প্রতিনিধি দলের সঙ্গে তাদের প্রধানদের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত সম্বর্ধনায় যোগ দিয়েছেন। এটা একান্তভাবে একটা অর্নামেন্টাল ফাংশন, তার বেশি কিচ্ছু নয়। রাজনৈতিকভাবে এর আদৌ কোনো গুরুত্ব নেই, করতে হয় তাই করা। মানে একটা বিয়ের যেমন অনুষ্ঠান থাকে অনেক কিছু করার জন্য, এটাও তেমন একটা করা যে এখানে বসছে জাতিসংঘের অধিবেশন, সুতরাং তার আগে এগুলো করতে হয়। এতে এটা নিয়ে আলোচনার কিছু নেই, সেটা করব না। বরং তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক তার কথাটা বলবো। বৈঠকটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূসের মিটিং। এই মিটিংটির গুরুত্ব এজন্যই বেশি যে দুদিন আগে বাইডেনের সঙ্গে বৈঠক করে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটাও ছিল 1-to-1 বৈঠক। প্রেসিডেন্টের সদর কার্যালয় হোয়াইট হাউসে বসেছিল সেই বৈঠক, ফলোড বাই জয়েন্ট প্রেস কনফারেন্স ইস্যুড বাই আমেরিকার যে হোয়াইট হাউস, সেই হোয়াইট হাউস থেকে। ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের বৈঠক কিন্তু হোয়াইট হাউসে নয়, এই বৈঠক জাতিসংঘের কার্যালয়ের সাইড লাইনে। এটা বলাই বাহুল্য, বাংলাদেশের মিডিয়া যতই নাচানাচি করুক এই বৈঠক নিয়ে, গুরুত্বের দিক দিয়ে হোয়াইট হাউসের বৈঠক জাতিসংঘের সাইড লাইনের বৈঠকের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ওজনদার যখন সেই বৈঠক হয় আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে। এটা বোঝা যায় মোদির বৈঠক এবং ইউনূসের যে বৈঠক, এই দুটো বৈঠকের পর হোয়াইট হাউস থেকে জারি করা হয়েছে যে বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ, সেখানে একটা ফ্যাক্ট শিট, সেই ফ্যাক্ট শিট দেখলে বোঝা যায় কার বৈঠকের কি গুরুত্ব হয়েছে সেই বিষয়টা।
নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকটিতে যেখানে প্রচুর স্পেসিফিক বিষয় উঠে এসেছে, ইউনূস সাহেবের সঙ্গে বাইডেন সাহেবের বৈঠক সেখানে শুধুই যেন একটা নিয়ম মাফিক বৈঠক মাত্র। সেখানে স্পেসিফিক বিষয় কিছু নেই, শুধু দু চারটে অর্নামেন্টাল কথা, তার বাইরে কিছু নেই। করতে হয় তাই যেন করা, বিশেষ বক্তব্য সেখানটাতে নেই। দুটি বৈঠকের পর হোয়াইট হাউস যে ফ্যাক্ট শিট দিয়েছে সেটা দেখুন। প্রথমে দেখুন, আমেরিকা ও বাংলাদেশের প্রধানের যে বৈঠক হয়েছে তার বিবরণ হোয়াইট হাউস যেটা দিয়েছে, সেই ফ্যাক্ট শিটের ছবিটা দেখাচ্ছি স্ক্রিনে, দেখুন। এবার দেখুন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে জো বাইডেনের, সেই বৈঠকের ফ্যাক্ট শিট যেটা ইস্যু করেছে হোয়াইট হাউস, সেই ফ্যাক্ট শিট এবার দেখুন। একবারে এটা দেখা যাবে না, সেই জন্যে আমরা এটাকে স্ক্রোলিং করে দেখাচ্ছি আপনাদের। আপনাদের সুবিধার জন্যে, এখানে তো তাড়াতাড়ি পড়ে উঠতে পারেননি, আপনাদের সুবিধার জন্যে এই দুটো ফ্যাক্ট শিটই আমরা দিয়ে দিচ্ছি আমাদের আজকের যে এই প্রতিবেদন, এর যে কমেন্ট সেকশনে আমরা এটা দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিন। আচ্ছা, এবার বলি এর পরের কথাগুলো। আগামী দুদিন মোদী সাহেব তো দেশে চলে এসছেন, নিউ ইয়র্কে, সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছেন এখন আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের সঙ্গে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব, তার বৈঠক হয়েছে। সেই বৈঠকের ছবিটাও আমরা গতকাল দেখিয়েছি আমাদের প্রতিবেদনের মধ্যে। সেখানে বলা হয়েছে একটা বিষয়, বরং আমি আপনাদেরকে বলে রাখলাম যে ভারতের এই বাংলাদেশের সঙ্গে যে অন্য যে দেশের যে আলোচনাই হোক, সেই আলোচনায় যা প্রাপ্তি হবে তার থেকে গতকাল ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পররাষ্ট্র যে উপদেষ্টা, তার যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের প্রাপ্তি অনেক বেশি হবে এবং সেটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা সেটা মিলিয়ে দেখবেন। ইতিমধ্যেই আজকে আমরা জানিয়েছি কি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য, যে এক্সপোর্ট ইম্পোর্ট যে সমস্তগুলো ছিল, সেগুলো আবার জোর কদমে শুরু হয়ে গেছে। কেবল একটুখানি যে জায়গাটা আটকে যাচ্ছে, সেই আটকে যাওয়ার জায়গাটা হলো বাংলাদেশের ফান্ডসের অসুবিধে। তাদের ওখানে ফরেন এক্সচেঞ্জ কম হওয়ার ফলে যে অসুবিধাটা হওয়ার কথা সেইটুকুই হচ্ছে, তার বাইরে আর কোনো কিছু নয়। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য আবার আগের মতোই চলার রাস্তায় চলাটা শুরু হয়ে গেছে। আগামী দুদিনের বাইরে আসি, ভারতের বাইরে আগামী দুদিন অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ইউনূস সাহেব এবং তার উপদেষ্টাদের বৈঠক হওয়ার কথা আছে। যেমন জানতে পেরেছি যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, তার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে আমার কাছে যে খবর অন্তত আমি পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে, সেই সূত্র অনুযায়ী বলতে পারি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্র যে উপদেষ্টা আছেন তার মিটিং হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও বা হয়, তাহলেও সেখান থেকে বড় কিছু প্রাপ্তির আশা এই মুহূর্তে নেই, এটা বলে দিলাম। প্রধান উপদেষ্টা
একটি উচ্চ পর্যায়ের, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অবশ্যই ইউনূস সাহেব, তিনি একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট রেখেছেন, মিট দ্য ফ্রেন্ডস অফ বাংলাদেশ। সেইখানে যোগ দেবেন। এখানে অবশ্যই প্রতিনিধি হিসেবে কিছু দেশের মানুষ আসতেই পারেন, কিছু দেশের প্রতিনিধি, তাদের সাথে মিটিং হতেই পারে, এবং সেই জায়গাটার দিকে আমাদের একটু নজর দিতে হবে, কারণ সেখান থেকে নানা রকমের প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। ইতালির মন্ত্রী পরিষদের যিনি সভাপতি, অর্থাৎ প্রধানমন্ত্রী ইতালির জর্জিয়া মেলোনি, তিনি এসেছেন জাতিসংঘের এই মিটিংয়ে অংশ নিতে। তার সঙ্গে এবং কুয়েতের যিনি ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবা, তার সঙ্গেও অধ্যাপক ইউনূসের মিটিং হতে পারে, দ্বিপাক্ষিক বৈঠক করার কথা সম্ভাবনা আছে। এসব মিটিং হবে জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি সাইড লাইনে। তবে সবগুলোই যে হবে এমন কথা নেই, এটা জানিয়েছেন আর কেউ নয়, রাষ্ট্রসংঘে বাংলাদেশের যিনি স্থায়ী প্রতিনিধি তিনি স্বয়ং। ক্যালকাটা ডায়ালগস নজর রাখবে এই সমস্ত বিষয়ে এবং যথারীতি আপনাদের আপডেট দিয়ে যাবে। আজকের আলোচনার সমাপ্তি এখানেই টানছি। তবে শেষ করার আগে একটি কথা বলার, গত 4 সেপ্টেম্বরের থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, সেখানে এ পর্যন্ত প্রচুর মানুষ তাদের অংশ নিয়েছেন, তাদের পছন্দের তালিকা পাঠিয়েছেন। নভেম্বর মাস পর্যন্ত চলবে সমীক্ষা, তারপর 1 জানুয়ারি 2025-এ সমীক্ষার ফলাফল ঘোষিত হবে। আপনি যদি এখনও আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই পাঠিয়ে দিন। সহজ নিয়ম, নিজের পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশানে এবং পাঠিয়ে দিন। মনে রাখবেন 5টি নামই পাঠাতে হবে কিন্তু। এছাড়া আমাদের ইমেল আইডি calcatadialogsmanoj@gmail.com, এই ঠিকানাতেও পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। এই সঙ্গে বেল আইকন টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলকে। এই চ্যানেলের পাশাপাশি থাকবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের এই লিঙ্ক। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।